আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি। এরপর রয়েছে ভারত পাকিস্তানের উপর নজর রাখছে, জানালো যুক্তরাষ্ট্র। সর্বশেষ থাকছে বৃহত্তর ইসরায়েল, আদৌ সম্ভব নাকি শুধুই হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেল আবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে। এতে বিমানটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয় আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানায়। ইসরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন, এই হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করা হয়েছে। জেনারেল সারি জোর দিয়ে বলেন, এই অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়, পাশাপাশি আমাদের দেশের উপর শত্রুর আগ্রাসনের জবাবে। তিনি বলেন, গাজায় গত 2 বছর ধরে চলছে তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাইদের রক্ত, আরব ও মুসলমানদের রক্ত ইসরায়েলি শত্রুদের হাতে ঝরছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসলামী বিশ্বের নিরাপত্তার তীব্র সমালোচনা করে বলেন, গাজার জনগণের উপর গণহত্যা, অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জেনারেল সারি আরও উল্লেখ করেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়। ভারত পাকিস্তানের উপর নজর রাখছে, জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানের পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্র প্রতিদিন নজর রাখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে এই দুই দেশের মধ্যে পারমাণবিক উত্তেজনা এড়াতে সাহায্য করার বিষয়ে ট্রাম্পের দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনের খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে কী ঘটছে তা আমরা প্রতিদিন লক্ষ্য রাখি। কম্বোডিয়া ও থাইল্যান্ডে কী ঘটছে সেটাও। এসব জায়গা ছাড়াও অন্যত্র যেখানে উত্তেজনা আছে সেগুলো আমরা নিয়মিত পর্যবেক্ষণ করি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে। যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত পাকিস্তানের সর্বশেষ যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা পুনরায় তুলে ধরেন। রবিও বলেন, ট্রাম্প দক্ষিণ এশিয়ার 1-2 প্রতিবেশীর মধ্যে পারমাণবিক উত্তেজনা এড়াতে সাহায্য করছেন। ভারতের দাবি, গত মে মাসে পাকিস্তানের ব্যাপক ক্ষতির পর ইসলামাবাদের উদ্যোগে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের সমাপ্তি ঘটে। তবে পাকিস্তান ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি করে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপেই বিষয়টি নজরে আসে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি প্রসঙ্গে রুবিও বলেন, যুদ্ধবিরতি কেবল তখনই সম্ভব যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে সম্মত হয়, আর রাশিয়ানরা এখনও তাতে রাজি হয়নি। তিনি বলেন, যুদ্ধবিরতি খুবই দ্রুত ভেঙে পড়তে পারে, বিশেষ করে ইউক্রেনের মতো 3.5 বছর যুদ্ধের পর। তবে লক্ষ্য রাখা উচিত, কেবল সামরিক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী শান্তি চুক্তি, যাতে বর্তমানেও যুদ্ধ না থাকে, ভবিষ্যতেও না থাকে। ফক্স বিজনেসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে রুবিও বলেন, আমরা সৌভাগ্যবান যে আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছে যিনি শান্তিকে অগ্রাধিকার দিয়েছে। কম্বোডিয়া, থাইল্যান্ডকে যেমনটা দেখা গেছে, ভারত পাকিস্তান নিয়েও আমরা তা দেখেছি। এমনকি রুয়ান্ডা ও ডিআরসিতেও ভবিষ্যতেও শান্তি প্রতিষ্ঠার যে কোনো সুযোগ আমরা কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাব। প্রসঙ্গত, গত মে মাসে 4 দিনের পারস্পরিক ড্রোন ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান হামলার অন্তত 60 জন নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর 2 দেশে যুদ্ধবিরতি সম্মত হয়। আর এই যুদ্ধবিরতি ট্রাম্প ঘোষণা করেছিলেন। প্রায় 3 দশকের মধ্যে এটিই ছিল ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত। বৃহত্তর ইসরায়েল, আদৌ সম্ভব নাকি শুধু হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বৃহত্তর ইসরায়েল ধারণা নিয়ে বিতর্ক তৈরি করেছেন। 1995 সালে প্রকাশিত তার বই এ প্লেস আন্ডার দ্য সান এ তিনি ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত ভূখণ্ডকে ইহুদিদের ভূমি বলে উল্লেখ করেছিলেন। সম্প্রতি i24 নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন এবং বৃহত্তর ইসরায়েলের স্বপ্নে প্রতিশ্রুতিবদ্ধ।
এই মন্তব্যে আরব লীগ, ওআইসি, জিসি সহ 31টি আরব ও ইসলামী দেশ প্রতিবাদ জানায়। বৃহত্তর ইসরায়েলের ধারণা সূত্র অনেক পুরনো। 1897 সালে বাসেল কংগ্রেস থেকে শুরু করে 1917 সালে বেলফোর ঘোষণা এবং 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধ পর্যন্ত নানা সময় এই স্বপ্ন আলোচনায় এসেছে। ধর্মীয় বর্ণনায় নাইল থেকে ইউফ্রেটিস পর্যন্ত ভূখণ্ডকেই প্রতিশ্রুতি ভূমি বলা হয়। এমনকি পুরনো মুদ্রায় ইসরায়েলের সীমানা বিস্তৃত আঁকা ছিল, যেখানে কুয়েত, ইরাক, মিশর ও সৌদি আরব পর্যন্ত অন্তর্ভুক্ত। ইতিহাসবিদরা বলছেন, ইসরায়েলের পতাকার নীল দাগ কিংবা পুরনো মুদ্রাতেও এর প্রতীক পাওয়া যায়। 1970 সালের পর লিকুদ পার্টির উত্থানে এই প্রতীকী ধারণা বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে অঙ্গীকারের মাধ্যমে নীতিরূপ দেয়া। তবে অনেক গবেষণার মতে বৃহত্তর ইসরায়েলের বাস্তবে সম্ভব নয়, কারণ এতে লাখ লাখ আরব জনগণ যুক্ত হবে, যা ইসরায়েলের জন্য জনসংখ্যাগতভাবে বড় চ্যালেঞ্জ। ইসরায়েলিয়ান আমেরিকান লেখক মিকো পেলেট বলেন, বৃহত্তর ইসরায়েল আসলে রাজনৈতিক স্লোগান। তার মতে আসল হুমকি হলো গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের চালানো সামরিক অভিযান ও পুনঃনিয়ন্ত্রণের পরিকল্পনা। পাকিস্তানের বন্যা পরিস্থিতি আরও অবনতি, নিহত কমপক্ষে 500। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। পানির তোড়ে প্রায় নিশ্চিহ্ন বনের এলাকায় বেসন্ত্রী গ্রাম, যেখানে মৃতের সংখ্যা এতটাই বেশি যে দাফনে সামিল হওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে পাকিস্তানের বিভিন্ন এলাকার উদ্ধারকারী দল। সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। জুন থেকে শুরু হওয়া বন্যার দেশটিতে অন্তত 500 জন মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে অর্ধেকেরই শিশু। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বাড়িঘরে ধসের ফলে। যারা বেঁচে আছেন তারা এখনও মারাত্মকভাবে পানিবাহিত রোগে ভুগছেন। 25 কোটি মানুষের আবাসস্থল পাকিস্তান বিশ্বের মধ্যে জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। যদিও দেশটি বৈশ্বিকভাবে মাত্র 0.5% তাপ উৎপাদন করে, কিন্তু ক্ষতিগ্রস্ত দিক থেকে ভয়াবহ অবস্থানে রয়েছে। চলতি বছরের মধ্যে গত সপ্তাহে 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি ও বন্যায় 180 জনের মৃত্যু হয়। শুক্রবার এই প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। বেশিরভাগ মৃত্যু হয় উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়াতে। পাকিস্তানি নয়, ভারত শাসিত কাশ্মীরেও বন্যায় তাণ্ডব চলছে। হিমালয়ের শহর চাষতিতে কমপক্ষে 46 জন নিহত হয়েছে এবং 200-এর বেশি মানুষ নিখোঁজ হয়েছে। চলতি মাসের শুরুতে পানির একটি প্রবাহ হিমালয়ের উত্তর ভারতের ধরালি গ্রামে ঢুকে পড়লে সেখানে 4 জনের মৃত্যু হয় এবং নিখোঁজ হয় বহু মানুষ। এর আগে 2022 সালে বন্যায় 1700-এর বেশি মানুষ মৃত্যু হয়, ঘরবাড়ি ভাড়া হয় হাজার হাজার মানুষ, প্রায় $40 বিলিয়ন সম্পত্তি ক্ষয় হয়।